সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের 2 বিঘা জমি যে কবিতাটি আছে সেটি নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 2 বিঘা জমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবিঘা ছেড়িনে। বাবুক বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, ভুই মানে হলো ভূমি অর্থাৎ জমি। 2 বিঘা জমি ছিল উপেনের। এই জমি বাবু অর্থাৎ রাজা বলিলেন যে এই উপেনের এই জমিগুলো, এই জমি 2 বিঘা জমি রাজা কিনে নেবেন। কহিলাম আমি অর্থাৎ উপেন কহিল, তুমি ভূস্বামী অর্থাৎ ভূস্বামী বলা হয়েছে যার অনেক বেশি ভূমি আছে তাকে ভূস্বামী বলা হয়েছে এখানে, অর্থাৎ এই রাজাকে বলা হয়েছে। ভূমির অন্ত নাই অর্থাৎ তার এত বেশি ভূমি যে তার কোনো অন্ত নাই, শেষ নাই, অনেক বেশি ভূমি তার। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। অর্থাৎ এই সামান্য ভূমি তার আছে, এর চেয়ে বেশি ভূমি নাই, অর্থাৎ এই মোড়ে অল্প একটু জমি তার আছে। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে পোস্তে ও দিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। অর্থাৎ এইখানে রাজা কি বলেছে, রাজা বলেছেন যে তিনি একটি বাগান করেছেন এবং এই বাগানের পোস্তে ও দিকে অর্থাৎ দৈর্ঘ্য এবং পোস্তে সমান করার জন্য তার এই 2 বিঘা জমি লাগবে, অর্থাৎ ওখানে 2 বিঘা জমি লাগবে, ওটা দিতেই হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের বিটেখানি। এখানে সে তারপর তার কাছে অনেক কান্না আহাজারি করে বলল যে আপনি আমার এই গরিবের বিটেখানি রক্ষা করুন। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। এই বাড়াটি বৃদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ 7 পুরুষ যে মাটিতে বসবাস করে গেছে সেটি সোনার বাড়া, অর্থাৎ সোনার ফসল ফলে সেখানে অনেক বেশি বৃদ্ধি পায়। দন্যের দায়ে বেঁচে বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। এই লক্ষ্মী ছাড়া অর্থ এখানে দুর্ভাগ্যা বলা হয়েছে, অর্থাৎ এই অভাবের কারণে এই সপ্তপুরুষ যে মাটিতে বসবাস করে গেছে মৃত্যু অবধি, সে মাটি বিক্রি করবে না। এমন লক্ষ্মী ছাড়া সে না, এমন দুর্ভাগ্য সে নয়। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিল শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। এবার রাজা ক্ষণকাল চুপ করে থাকলো, চুপ করে থাকার পরে একটু নিষ্ঠুর হাসি হেসে বলল, আচ্ছা ঠিক আছে উপেন, সেটি দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে, করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। অর্থাৎ পরের মাসে দেখা গেল তাকে ভিটেমাটি ছাড়তে হলো, তার নামে ডিক্রি বেরোলো অর্থাৎ আদালতের হুকুম বেরোলো যে তার জায়গাটি ছেড়ে যেতে হবে। সকলে কিছু বিক্রি করতে হলো তাকে মিথ্যা দেনার ক্ষতে, অর্থাৎ মিথ্যা দেনার ঋণপত্রের কারণে, অর্থাৎ তার নামে মিথ্যা দেনা তৈরি হয়ে গেল, আদালতের হুকুম জারি হলো, তাকে সবকিছু বিক্রি করে চলে যেতে হলো ভিটেমাটি ছেড়ে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এ জগতে অর্থাৎ এই পৃথিবীতে যার বেশি বেশি আছে, ভুরি ভুরি আছে, সেই সমস্ত লোকই কাঙ্গালের অর্থাৎ দরিদ্র মানুষের সমস্ত ধন চুরি করে নেয়। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সে এখন মনে মনে ভাবছে, অর্থাৎ নিজেকে সান্ত্বনা দিচ্ছে এভাবে যে তার এই 2 বিঘার পরিবর্তে বিধাতা তাকে বিশ্ব নিখিল অর্থাৎ সমগ্র পৃথিবী তাকে দান করেছে। এখন সেই সমগ্র পৃথিবীর মালিক সে, নিজেকে সান্ত্বনা দিচ্ছে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোরম ধাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। অর্থাৎ সে সন্ন্যাসী হয়ে এখন দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ানোর কারণে সে বিভিন্ন দেশে বিভিন্ন মনোরম দৃশ্য, বিভিন্ন তীর্থস্থান সে দেখতে পাচ্ছে। ভূধরে সাগরে নির্জনে নগরে যখন যেখানে ভূমি, তবু নিশিদিনে ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি।
অর্থাৎ ভূদরে মানে পাহাড় পর্বতে, সাগরে নির্জনে যেখানে মানুষজন খুব কম থাকে, নগরে যখন যেখানে ভূমি অর্থাৎ ঘুরতে থাকে, আবর্ত ঘূর্ণিজল বোঝায় এটাকে, অর্থাৎ ঘুরতে থাকে, যেহেতু সে সন্ন্যাসীর মতো ঘুরছে, একই জায়গায় বারবার ঘুরতে থাকে, তবুও সে নিশিদিন ভুলিতে পারে না, অর্থাৎ দিন রাত তার এই 2 বিঘা জমির কথাই তার সবচেয়ে বেশি মনে পড়ে। হাটে মাঠে বাটে এই মতো কাটে 15 বছর 15-16, একদিন শেষে ফিরিবারের দেশে হইল বাসনা, বড়ই বাসনা হলো। অর্থাৎ এর মধ্যে 15-16 বছর কেটে গেছে, এখন তার দেশে ফেরার বাসনা জন্মেছে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, এখানে তিনি তার নিজের যে জন্মভূমি আছে সেটাকে নমস্কার জানিয়েছে। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি, এটা গঙ্গার তীরে অবস্থিত এবং স্নিগ্ধ সমীর, সেখানকার বাতাস অনেক স্নিগ্ধ, তার জীবনকে জুড়িয়ে দেয়। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, এখানে তিনি এই অবারিত মাঠ এবং গগন আকাশকে কপালে যেরকম মানুষ চুমো দেয় এরকম আকাশে চুমো দিয়েছেন, তার পায়ের ধুলা নিতে চেয়েছেন। ছায়াশনিবীর শান্তিরিনীর ছোট ছোট গ্রামগুলি, তার যে গ্রামটি আছে সেখানে ঘরগুলো অনেক ছোট ছোট। পল্লব ঘন আম্রকানন রাখালের খেলাগৃহ, পল্লব ঘন আম্রকানন বাগান আছে যেখানে তরুপল্লব ছায়া বিশিষ্ট, এবং রাখালের খেলাগৃহ অর্থাৎ রাখাল সেখানে খেলাধুলা করে। স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ, সেখানে যে দিঘি আছে সেটির অতল দিঘি অর্থাৎ সীমাহীন, যার কোনো সীমা নেই, এর মধ্যে কালো জল রয়েছে, এবং নিশিত শীতল স্নেহ, এবং গভীর রাতের ঠান্ডা শীতল স্নেহ তাকে দান করে তার এই জন্মভূমি বঙ্গভূমিটি। বুক ভরা মধু বঙ্গের বধূ জলে লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে, এখানে গ্রাম বাংলার প্রকৃতির কথা বলা হয়েছে, অর্থাৎ বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, অর্থাৎ আমাদের যে গ্রাম বাংলা যে প্রকৃতিতে দেখা যায় যে গ্রামের বধূরা এই জল লয়ে ঘরে যায়, অর্থাৎ কলসি ভর্তি করে তারা জল লয়ে যায়। মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে, এবার এই জন্মভূমিকে বঙ্গভূমিকে তিনি মা বলে ডাকতে চেয়েছেন, আনচান করছে, তার প্রাণটা ছটফট করছে, চোখে জল আসছে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ হল নিজ গ্রামে, সে 2 দিন যাবৎ যাত্রা করার পরে দ্বিতীয় প্রহরে তিনি নিজ গ্রামে প্রবেশ করলেন। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রজতলা করি বামে, তিনি এখন যাওয়ার সময় যে রাস্তার বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ কুমোরের বাড়ি অর্থাৎ যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তাদের বাড়ির দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে, রথতলা নামক যে গ্রামটি আছে সেটি বামে দিয়ে পার করিয়ে রাখি হাটখোলা পার হয়ে নন্দীর গোলা, এই গোলা বলতে বোঝায় যে কৃষকেরা যেটার মধ্যে যে গোলার মধ্যে বলে না গোলা ভরা ধান, ঠিক এরকম ওই গোলার মধ্যে যেটির মধ্যে জিনিসপত্র রাখে, শস্য রাখে, নন্দীর গোলা মন্দির করে পাছে, মন্দির পিছনে ফেলেছে। তিসাতুর শেষে পহিছুনু এসে আমার বাড়ির কাছে, তিসাতুর মানে তৃষ্ণায় কাতর হয়ে শেষে সে পৌঁছালো তার বাড়ির কাছাকাছি। দিক দিক করে শতদিক তোরে নীলাচ কোলটা ভূমি, এবার তার ভূমিকে সে বলছে দিক তোকে ধিক্কার জানাই, শতদিক তোকে নীলাচ কোলটা ভূমি, তার ভূমিকে সে বলছে লজ্জাহীন খারাপ অসৎ, কেননা যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি, অর্থাৎ এখন এই ভূমিটি তার নাই, তার বলেছে যখনই যাহার তখনই তাহার, অর্থাৎ যখনই তার ছিল তখন তার ছিল, এখন যেহেতু তার রাজার হয়ে গেছে, এই কি জননী ভূমি, এই জন্মভূমিকে সে ধিক্কার জানাচ্ছে। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিত ধরিয়া ফল ফুল শাক পাতা, এই যে একটা সময় সে এই দরিদ্রের মাতা ছিল, অর্থাৎ উপিনের মাতা ছিল, আঁচল ভরিয়া অর্থাৎ তার সমগ্র শরীর জুড়ে অর্থাৎ এই ভূমিতে সে ফল ফুল শাক পাতাগুলো ধরে রাখতো। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচরঙা ফাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, যেহেতু এখন আজকে যেহেতু রাজার কাছে আছে এই জমিটি এই ভূমিটি, যার কারণে সে বিলাস বেশ ধারণ করেছে, মানে বড়লোকি ভাব ধরেছে এখন এসে। পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, অর্থাৎ এখন যেহেতু এটিতে ফুল গাছ লাগানো হয়েছে অর্থাৎ বাগান করা হয়েছে, যার কারণে বলা হচ্ছে অঞ্চলে গাথা, 5 রঙা পাতা মানে 5 রঙের ফুল তার অঞ্চলে গাথা, অর্থাৎ তার সমগ্র শরীর জুড়ে গাথা, পুরো ভূমি জুড়ে। পুষ্পে খচিত কেশ
তার মানে এই তাকে নারী হিসেবে কল্পনা করা হয়েছে যে তার পুষ্প কেশে অর্থাৎ চুলে পুষ্প খচিত আছে, মানে এই পুষ্পগুলোকে অর্থাৎ এই ফুলগুলো যা আছে সেগুলো জমির কেশে আছে অর্থাৎ চুলে আছে। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন। এই যে এই জমির জন্যই উপেন দেশ দেশান্তর হয়ে বিভাগী হয়ে মানে বিরহে কষ্টে গৃহহারা হয়ে ঘুরছে। তুই হেতা বসে ওরই রাক্ষসী হাসিয়া কাটার দিন। এবার যে তারা ভূমিকে রাক্ষসী বলে ডাকছে যে আমি এরকম দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি তোর কারণে, অথচ তুই এখানে রাক্ষসী হাসিয়া দিন কাটাচ্ছিস, শেষের দিন কাটাচ্ছিস। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। এবার সে বলছে যে ধনির আদর পেয়ে পেয়ে সে এত বেশি গর্ব ধারণ করেছে, অর্থাৎ সে গর্বিত হয়েছে, অহংকার করছে যে যে সময় এই উপেন এটাকে চাষ করতো সে সময়ের কোনো চিহ্ন আর এখন তার যে শরীরে অবশেষ নেই। কল্যাণময়ী ছিলে তুমি ওই ওই মানে ওগো ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী। এখানে সে বলেছে এই কথা যে কল্যাণময়ী ছিল তার কাছে সে ক্ষুধাহরা সুধারাশি, অর্থাৎ এই অমৃত হিসেবে সে নিত, যে ক্ষুধা নিবারণের জন্য এটি ব্যবহার হতো। কিন্তু আজকে সে যতই সাজ ধারণ করুক না কেন, একটা সময় সে উপেনের কাছে ছিল দেবী, তাকে সে দেবী হিসেবে পূজা করত, কিন্তু আজ সে রাজার কাছে দাসী হয়ে রয়েছে, এটি এখানে বোঝানোর চেষ্টা করেছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, পাঁচিলের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। অর্থাৎ উপেন একটি আম গাছ লাগিয়েছিল পাঁচিলের কাছাকাছি, সেটি এখনো রয়ে গেছে। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, নয়ন মানে চোখ, অর্থাৎ সে বসলো তো সেই সে তার তলে বসলো, অর্থাৎ আম গাছের নিচে বসলো। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা, অর্থাৎ ছোটবেলা তার স্মৃতি এখানে এসে মনে পড়লো। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। অর্থাৎ সেই ভোরবেলাতে জ্যৈষ্ঠের সময়ে তারা রাত্রিবেলাতে কোনো ঘুমই হতো না এবং খুব ভোরে উঠে ছোটাছুটি শুরু করে দিত এই আম কুড়াবার জন্য। ধুম পড়ে যেত, সবার ভিড় পড়ে যেত এখানে। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। এখানে উপেন একটা সময় যখন পাঠশালায় যেত পড়াশোনা করার জন্য, তখন দুপুরবেলায় স্তব্ধ দুপুরবেলা নিঃশুভ দুপুরবেলাতে সে পাঠশালা পলায়ন করত। সেই দিনগুলোকে নিয়ে সে এখন আফসোস করছে যে সেই জীবনগুলো আর কখনোই ফিরে পাওয়া যাবে না, সেই জীবনের দিনগুলোকে। সহসহ বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লবিল বোতল আমার কোলের কাছে। এখন হঠাৎ সসমানে হঠাৎ বাতাসে এলো, এসার পরে শাখা অর্থাৎ গাছের শাখা মানে ডাল দুলাইয়া গাছ থেকে দুটি পাকা ফল লবিল মানে পড়লো, ভূতল মানে মাটি, মানে মাটিতে পড়লো, অর্থাৎ যেখানে উপেন বসেছিল তার কোলের কাছে পড়লো। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনল মাথা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকিনো মাথা। এবার সে বুঝতে পারলো যে এই যে গাছ আম গাছটি আছে, অর্থাৎ এই ভূমিটি তাকে চিনতে পেরেছে, যার কারণে সে স্নেহের সে দানে বহু সম্মানে স্নেহ করে তাকে এই দুটো আম দিয়েছে, যার কারণে সে বারেক ঠেকিনো মাথা, অর্থাৎ তার এই আম দুটি নিয়ে সে তার কপালে ঠেকাচ্ছে বারবার, মানে যেটাকে বলা হয় প্রণাম করা, অর্থাৎ তাকে সে পরম শ্রদ্ধায় স্মরণ করছে, তাকে সম্মান জানাচ্ছে। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগলো গালি। অর্থাৎ হেনকালে সেই সময় হঠাৎ করে যমদূতের মতো রাখা এই মালি চলে আসলো, অর্থাৎ বাগানের পরিচর্যা হিসেবে যাকে রাখা হয়েছে, জুটি বাঁধা, অর্থাৎ তার চুলগুলো অনেক বড় বড় জুটি বাঁধে সেখানে, উড়ে এইখানে মানে উড়িষ্যা, অর্থাৎ ভারতের একটি উড়িষ্যা প্রদেশের লোক, সে এদেশের লোক না। সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি, অর্থাৎ উচ্চ বাক্যে, সপ্তম সুর মানে উচ্চ বাক্যে অনেক চিল্লাপাল্লা করে গালি দিতে লাগলো, অর্থাৎ যেটি সভ্য সমাজে বলা যায় না, এরকম অনেক অসংখ্য গালি দিতে লাগলো সেখানে গিয়ে। এই জুটি বাঁধা যে মালিটি ছিল তাকে গালি দিতে থাকলো। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার এত করি তারই কলরব। অর্থাৎ এখানে এটা উপেন বলতে চেয়েছে যে এই জমি তো তারই ছিল, যখন রাজা নিয়েছে তখন কোনো সে প্রতিবাদ করে নাই, নীরবে সেই জমিটি দিয়ে দিয়েছে। আজকে তার থেকে দুটি ফল সে তো অধিকার করতেই পারে, এটা তার অধিকার, তার জন্য এত কলরব করতে হবে কেন, এত চিৎকার করতে হবে কেন? চিনল না মোড়ে নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ, বাবু চিফ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ। অর্থাৎ তাকে চিনল না,
এই যে মালি তাকে ধরে নিয়ে গেল কাঁধে তুলি লাঠি গাছ, অর্থাৎ মানুষ লাঠি গাছ বলতে বোঝায়, অর্থাৎ মানুষ যখন লাঠি কাঁধে যেভাবে নেয়, অর্থাৎ কাঁধে করে লাঠি যেভাবে নিয়ে যায় ঠিক সেভাবে তাকে ধরে কাঁধে তুলে নিয়ে গেল। নিয়ে গিয়ে তখন দেখা যাচ্ছে বাবু অর্থাৎ রাজা কি করছিল, তার পারিষদ সাথে করে নিয়ে মাছ ধরছিল। এই পারিষদ বলতে বোঝায় তার যে পরিষদের সদস্যরা আছে তাদের, যারা তাকে তার আগে পিছে সবসময় চলাচল করে এবং রাজা যাই বলে তাতে জি হুজুর বলে, অর্থাৎ চাটুকার টাইপের লোক, তারা চাটু করে, তাদেরকে নিয়ে সে মাছ ধরছিল। শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন। এখানে এই বিবরণ শুনলো মালির কাছে যে কি হয়েছিল, আম নিয়েছে, এতে সে ক্রোধে মানে রাগে বলল মারিয়া খুন করে ফেলবো, একদম মেরে শেষ করে ফেলবো। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এবার রাজা যা বলে পারিষদ অর্থাৎ এই চাটুকররা, অর্থাৎ তার চাকর বাকররা, তারা আরো আরো শতগুণ বলে, অর্থাৎ রাজার চেয়ে তাদের পাওয়ারই বেশি, অর্থাৎ তারাই বেশি কথা বেশি বলে। রাজা যদি একবার বলে তারা শতবার বলে। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়। এবার সে বলল, উপেন বলল যে দুটি আম ভিক মাগি মহাশয়, অর্থাৎ ভিক্ষা চাই আমি মহাশয় মানে রাজা। বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। এই অতিশয় মানে অনেক বড়। এবার বাবু বলতেছে হেসে হেসে বলতেছে যে সাধু, তুমি তো সাধু বেশি পাকা চোর দেখতেছে একটা। আমি শুনে হাসি, মানে উপেন শুনে হাসতেছে, আখি জলে ভাসি মানে চোখের জলে ভেসে ভাসছে আর হলো হাসছে, যে এই ছিল মোর ঘটে মানে ঘটে মানে কপালে, যে এই তার কপালে ছিল। তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। এই যে আসল যে চোর এই মহারাজ অর্থাৎ এই রাজা, যার জমিটি সে ছিনিয়ে নিয়েছে জোরপূর্বক, সেই আজকে সাধু, অথচ আজকে দুটি আম যেখানে তার অধিকার রয়েছে সেটি নেওয়ার কারণে আগে তাকে চোর বলে সাব্যস্ত করা হচ্ছে। সেটি বলা হচ্ছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে।